কিছুই আমার ভালো লাগে না। মাহমুদ দারবিশ। বাসের একজন প্যাসেঞ্জার আমাকে বলল, কিছুই আমার ভালো লাগে না। খবরের কাগজ না, রেডিও না, এমনকি পাহাড়ের উপরে স্থাপিত দুর্গ। আমার খুব কাঁদতে ইচ্ছে করে। বাসের ড্রাইভার বলল, কিছুক্ষণ অপেক্ষা করো, পরবর্তী স্টেশনে বসে একা কাঁদতে পারবে। একজন ভদ্র মহিলা বলল, আমারও একই অবস্থা, কিছুই আমার ভালো লাগে না। আমি আমার ছেলেকে নষ্ট করেছি আমার কবরের ওপরে। সে মজা পেয়েছিল এবং ঘুমিয়ে পড়েছিল বিদায় না বলেই। ভার্সিটির একজন ছাত্র বলল, আমারও কিছু ভালো লাগে না। আমি প্রত্নতত্ত্ব পড়ি, কিন্তু কোনো পাথরেই আমার নাম খুঁজে পেলাম না। আমি কি আসলেই আমি? একজন সৈনিক বলল, আমারও একই অবস্থা। আমি একটি প্রেতাত্মাকে পাহারা দেই যা আমার উপর ভর করেছে। রাগ হয়ে ড্রাইভার বলল, আমরা পরবর্তী স্টেশনের কাছে চলে এসেছি, নামার জন্য প্রস্তুত হও। তারা চিৎকার করে বলল, আমরা স্টেশনে নামবো না, আমরা জানতে চাই স্টেশনের পরে কি আছে। আমি বললাম, আমাকে এখানে নামিয়ে দাও। আমিও তাদের মতো, কিন্তু এই ঘুরে বেড়াতে বেড়াতে আমি ক্লান্ত। কারাগার। মাহমুদ দারবিশ। একই সম্ভব, একই সম্ভব মাঝে মাঝে, একই সম্ভব ঠিক এখনই এই কারাগার প্রকোষ্ঠে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়া। একই সম্ভব এই কারাগারের প্রকোষ্ঠে হারিয়ে যাওয়া, এবং এই প্রকোষ্ঠের দেয়ালগুলো সরে যায় এবং একটি দূরবর্তী উপত্যকার ছবি দেখা যায়। তুমি কারাগারের দেয়াল নিয়ে কী করেছ? আমি তাকে পাথরে পরিণত করেছি। আর কারাগারের ছাদ, তাকে পরিণত করেছি ঘোড়ার জিনে। তোমার শৃঙ্খল, তাকে পরিণত করেছে পেন্সিলে। প্রহরী আমার উত্তর শুনে রেগে গেল। যত সব আজে বাজে কবিতা। সে আর কোনো কথা বলল না। কারাগারের দরজা আটকে চলে গেল। পরবর্তী দিন সে ফিরে আসলো এবং চিৎকার করে জিজ্ঞেস করলো, এখানে এত পানি আসলো কিভাবে? আমি নীল নদ থেকে নিয়ে এসেছি। আর গাছগুলো দামাস্কাসের অরণ্য থেকে। আর সঙ্গীত আমার হৃদকম্পন থেকে। প্রহরী উত্তেজিত হয়ে গেল। আমার কবিতা তার পছন্দ হয়নি। সে আর কোনো কথা বলল না। কারাগারের দরজা আটকে চলে গেল। কিন্তু সে সন্ধ্যায় ফিরে আসলো। চাঁদ আসলো কোথা থেকে? বাগদাদের পূর্ণিমার রাত্রি থেকে। আর ওয়াইন আলজেরিয়া থেকে। আর স্বাধীনতা, যে শৃঙ্খল দিয়ে তুমি বেঁধেছিলে আমায় গত রাতে। কারাগারের প্রহরীকে ক্লান্ত মনে হলো। সে আমার কাছে তার স্বাধীনতা ভিক্ষা চাইল। জলপাই রং। ন্যাটালি হ্যান্ডেল। গ্রানাডায় একটি লোক আমাকে আমার ভেতরে সযত্নে লুকিয়ে রাখা পাখিগুলো দেখাতে বলেছে। আমি তাকে বললাম, আমি কোনো দিন কারো ছিলাম না। সে আমাকে জিজ্ঞেস করলো, আমি কোথা থেকে এসেছি। আমি একগাদা শহরের নাম ধরিয়ে দিলাম। সে বলল, ইতিহাসের আয়নায় ইতিহাস হারিয়ে যায়, কিন্তু তোমার ওই জলপাই রঙের ত্বকের নিচে যে হৃদয় লুকানো, তাকে কেউ বিব্রত করতে পারে না। প্রশ্নের বই থেকে। পাবলো নেরুদা। বলো আমাকে, গোলাপ কি নগ্ন, নাকি সেটাই তার পোশাক? কেন বৃক্ষেরা লুকিয়ে রাখে তাদের শেকড়ের সৌন্দর্য? কে শুনেছে সেই আর্তনাদ যা চুরির গাড়ি থেকে নির্গত হয়? বলো, এর থেকে দুঃখের আর কিছু কি আছে যখন ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকে? খাঁচার পাখি। মায়া অ্যাঞ্জেলো। বনের পাখি বাতাসের ডানায় ভর দিয়ে ওড়ে এবং ভেসে যায় নিচের দিকে, যেখানে বাতাস নিয়ে যায়। সূর্যের রশ্মি ডানায় মেখে তারপর সূর্যকে ছোঁয়ার সাহস দেখায়। কিন্তু একটি পাখি তার খাঁচার ভেতর থেকে দেখে, তার খাঁচার গারদ অনন্ত ক্রোধের। তার পাখা ছেটে দেয়া হয়েছে, তার পা বাঁধা, তাই সে কণ্ঠ খুলে গান গায়। খাঁচার পাখি গলা খুলে গান গায়। তার কণ্ঠে ভয়, কিন্তু সে গলা খুলে গান গায়, যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। বনের পাখি আকাশের পর আকাশে ভেসে চলে। সে নিচে তাকায়, তারপর আকাশকে নিজের সাম্রাজ্য বলে ঘোষণা দেয়। কিন্তু খাঁচার পাখি মৃত স্বপ্নের সমাধিতে দাঁড়িয়ে গান গায়। তার ছায়া চিৎকার করে দুঃস্বপ্নের আর্তনাদে। তার পাখা ছেটে দেয়া হয়েছে, পা বাঁধা, তাই সে গলা খুলে গান গায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। খাঁচার পাখি গলা খুলে গান গায়। তার কণ্ঠে ভয়, কিন্তু সে গলা খুলে গান গায়, যা দূরবর্তী পাহাড় থেকে শোনা যায়। খাঁচার পাখি স্বাধীনতার গান গায়। আনন্দের পর। হুলিও কর্তাসা। আজ রাতে তুমি হবে অন্য কারো, কারণ এই নদীর অন্ধত্ব আমাকে নিয়ে যায় অন্য নারীর কাছে এবং জেগে ওঠে তার আর আমার চোখের পাপড়িতে। কি ভীষণ বেদনাদায়ক এই যে এতখানি সাঁতরে ঘুমের তীরে আবার পৌঁছে যাই।
যদিও জানি এই তন্দ্রাচ্ছন্নতা এক অন্ধ দাস যে নকল মুদ্রার ব্যবসায়ী, হাসি মুখে তাদের এখান থেকে সেখানে পাচার করে। বন্ধু হুলিও কর্তাজা। সিগারেটে, কফিতে, ওয়াইনের পেয়ালায় তারা জেগে ওঠে, যেন অনেক দূর থেকে কোনো গান ভেসে আসে, যদিও জানে না আমাদের গন্তব্য কোথায়। আলোকিত ভাগ্যের বন্ধুরা সকলে নিভু নিভু ছায়া। যখন আমি ভয় পাই তখন তারা আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করে, যেন আমি এই ঘূর্ণনে হারিয়ে না যাই। মৃতরা প্রচুর চিৎকার করে, জীবিতরা নিশ্চুপ, উষ্ণ হাত এক ছাদের নিচে। তারা হিসাব মেলায় যা হারিয়ে গেছে আর যা পাওয়া গেছে। তাই একদিন ছায়াদের নৌকায়, শূন্যতায়, অনুপস্থিতিতে আমার হৃদয় উষ্ণ হয়ে আসে এই প্রাচীন কোমলতায়, বন্ধুত্বে। আরও একজন নায়ক, বেইদাও। মৃত নায়কেরা হারিয়ে যায় বিস্মৃতির আড়ালে, তাদের নাম ভেসে থাকে ইতিহাসের পাতায় আরও অসংখ্য মুখের সাথে। তাদের ক্রোধ শুধু একজনের দেশলাইয়ের কাঠিতে জ্বলে ওঠে এবং সে সিগারেট ধরে। সিঁড়ি থাকা সত্ত্বেও তারা উপরে উঠতে পারে না। প্রতিটি বসন্ত হারিয়ে যায় তার ফাঁপা ভাস্কর্যের পদতলে। সে কি বুঝতে পারে এই হতাশা? তারা রাতের আধারে আসে যায় এক উজ্জ্বল প্রদীপ শিখার মতো, কিন্তু তাদের চেনা যায় না অন্যদের থেকে। তবু তাদের মুখশ্রী স্ফটিকের মতো। অবশেষে তারা হারিয়ে যায় নিজেদের প্রদীপ নিজেদের হাতে নিয়ে। দেয়াল, বেইদাও। আমি যেতে চাই নদীর ওপারে। এ সকল নদীর জলে আমাদের আকাশ ক্ষণে ক্ষণে রং বদলায়, আমিও বদলে যাই। আমি স্রোতে ভেসে যাই, পেছনে পড়ে থাকে আমার একাকী ছায়া, যেন ঝড়ে বজ্রাহত কোনো কৃষক। আমি যেতে চাই নদীর ওপারে। নদীর ওপারের অরণ্যে একটি একাকী সাদা পায়রা আমার কাছে ভেসে আসে। সে এসে দাঁড়ায় সামনে, বেলা আকমাদুলিনা। সে এসে দাঁড়ায় সামনে, তার 18 বছরের সকল উচ্ছলতায়। বয়স কত তোমার? সে তরুণী উত্তরে বলে, 18। হাতের মুদ্রায়, চিবুকে আর কপালে একটা অহংকারী বাঁকা ভঙ্গিমায় পুনরায় গলে যায়। এই মেয়ের কাছে বিশ্বের সকল বিস্ময়, তনুশ্রীর সাহস আর চোখের দৃষ্টি সৈনিকের মতো উজ্জ্বল। কি সুন্দর ওই ভ্রু, যা আমি আগে চিনতাম অতীতে। একটি প্রদীপ আর নোটবুক সকল অন্ধকারের মাঝে। আমি, সে আবারও বলল, 18 বছর বয়সী। এবং আমি এখনো একা সকলের মধ্যে, এবং আমাকে আমার কবিতার মতো হতে দাও। এবং সে কাঁদে, তার সাদা মুখ দুহাতে ঢেকে। আমি তার এই সাহস এবং দৃঢ়তা পছন্দ করি, এবং সে দয়ালু এই দুঃখকে ধারণ করেও। আমিও মৃদু হাসি, আমার অতীত নয় মসৃণ, অনেকটা তার মতো। আমি ভাবি কতদিন আগে। সে বলে বিদায়। সে ওই ঘড়ির অ্যালার্মের মাঝে কোনো অজুহাত রাখে না কোনো মুহূর্তে। আমি ক্লান্ত হই, আজও দেখি তার সকল সৌন্দর্য, আর দুঃখ পাই এ ভেবে যে কখনো ভাবিনি সে সুখী। সময় গুছিয়ে নেবার, বেলা আকমাদুলিনা। এখনই সময় গুছিয়ে নেবার, হারিয়ে যাবার আগে। এই মুহূর্ত এবং যা হয়েছে অতীত, অতীত এবং বর্তমান, এই দুই সময়কে গুছিয়ে নেবার সময় হয়েছে। যেমন চার্চের ঘণ্টার ধ্বনি এবং ওই পর্বত গুহায় তৈরি হয় আরও একটি আশাবাদী কবিতা পৃথিবীর জন্য। আমি ফেলে আসা বসন্তকে ভালোবাসতাম, যা ছিল কোমল আর নাজুক। আমি ভালোবাসি আমার পুষ্পোদ্যান আর আমার ঘর, যে এক পর্বতের প্রান্তে আর একটি নতুন দিকে এই যাত্রা, এই পৃথিবী পার হয়ে আকাশের পথে। আমি এখন ভালোবাসি, কিন্তু গত বসন্তে আমি ছিলাম ভীত এবং ক্লান্ত। ওই সমুদ্র যাকে দেখা যায় আমার জানালার গ্লাস দিয়ে, কতটা অস্পষ্ট, অথচ আমার মন কি স্পষ্ট। যখন রাতের চাঁদ আর ওই বিশাল সমুদ্র মিলিত হয়, কেউ মুখ চেয়ে দেখে, ভয়ে জমে যায়, যেন আমি কারো মন বদলে দিতে পেরেছি, যেমন মহাবিশ্বের ধৈর্য পরীক্ষা করে দেখেছিলাম। আমাদের বারান্দা যেন সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে দেখে। কি সাহসী, কিন্তু কি স্থিরভাবে বলতে পারি, এই অতীত আর বর্তমানের জুয়া খেলায় আমি জিতে যাব। কি অদ্ভুতভাবে চাঁদ আর সমুদ্র অবাক চেয়ে রয়, যারা জেগেছিল এই নাজুক আকাঙ্ক্ষায়, যারা জেগে উঠবে পরিচ্ছন্ন কবিতার উপমায়। ওহ, এখন কি চিন্তা করতে হবে এই মুহূর্ত থেকে ওই মুহূর্তের মধ্যে কি ভীষণ পরিবর্তন। কিন্তু আসলে কতদিন গত হয়ে গেছে। আমার আত্মা কি ফেলে আসে, তার ভেতরে স্মৃতির ছায়া বেড়ে ওঠে,
জানো না এই কবিতায় কি কারুকাজ, যা সব ভীতি দূর করে জেগে ওঠে এবং কি ভীষণ দুঃসাহসে তার বীরত্ব গাথায় সকল শূন্যতাকে পেছনে ফেলে আমায় নিয়ে যাবে মহাকালের অসীমতায়।